রমনা বোমা হামলা মামলার আপিলে সাজা কমল আসামিদের। দুজনের যাবজ্জীবন। জামায়াতের নিবন্ধন নিয়ে আজ ফের আপিল শুনানি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দিল্লির উদ্বেগ। হাসিনার বিরুদ্ধে ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ বিএনপির। পুলিশের কাছে বড় জোর শটগান থাকতে পারে বলেন আইজিপি। বিশেষ ঝুঁকিপূর্ণ স্থান ছাড়া থাকবে না প্রাণঘাতী অস্ত্র। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন। নতুন ভিসি অধ্যাপক তৌফিক আলম। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। আলোচিত রমনা বোমা হামলা মামলার আপিলে সাজা কমল 11 আসামির। দুজনের যাবজ্জীবন এবং 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ তাজউদ্দিন ও শাহাদত জুয়েল। মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুফতি হান্নান ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন। কারাগারে আছেন শাহাদতুল্লাহ জুয়েল, শাব্বির, শেখ ফরিদ ও আবু তাহের। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। হাইকোর্ট তার রায়ে বলেন, রমনার বটমূলে বর্ষবরণের বোমা হামলা ছিল মুক্তিচিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। সাজার বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এই সাজাকে সঠিক মনে করছেন না আসামি পক্ষ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না এই মামলায় কি করে সাজা দেওয়া হয়। একটা কথা আমি এখানে বলতে চাই, আমরা শুধু আসামিদের খালাস চাই তাই না, আমরা ভিকটিমদেরও ন্যায় বিচার পায় সেটাও চাই। কিন্তু ভিকটিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি, এটাও দেখতে হবে। ডেথ সেন্টেন্স যাদের ছিল তারা তো আর জামিন পাননি, তো ওনাদের থেকে যদি আমরা ইনস্ট্রাকশন পাই আপিল করার জন্য, আপিল তো ডাইরেক্ট হবে না, এটা লিভ টু আপিল, এটা অনারেবল সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা লিভ টু আপিল, যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই আমরা লিভ টু আপিল ফাইল করব। মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন, 3 জন মারা গেছেন, আর কারাগারে 10 আসামি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আজ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম। আর জামায়াতের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন হাইকোর্টে বাতিল হওয়া একটি বিরল ঘটনা। এছাড়া যে প্রক্রিয়ায় হাইকোর্ট নিবন্ধন বাতিল করেছে সেটিও সঠিকভাবে হয়নি, এটি স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে
এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম, আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর 2:15টার দিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। রিমান্ড আবেদনে বলা হয়, সরেজমিনে পরিদর্শনপূর্বক মামলার ঘটনার সঙ্গে উক্ত আসামির জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমকে। এদিকে দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আপিলের জন্য তাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই নিয়ে শুনানি হয় বলে জানান জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2023 সালের আগস্টে তারেক রহমানকে 9 এবং স্ত্রী জোবাইদাকে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। এই অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। অন্যদিকে মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় 17 মে ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এ আদেশ দেন আদালত। এর আগে সোমবার মাগুরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার আবারও যুক্তি তর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যথাযথ নিয়ম মেনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সহ স্বাধীনভাবে মত প্রকাশের বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান তিনি। The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. আওয়ামী লীগ ভারতের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মানবিক করিডোর ইস্যুতে জনগণ অন্ধকারে আছে, এই নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে আলোচনা সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির একাধিক নেতা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, জনগণের সমর্থন ছাড়া দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার, তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর নীতি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রকৃত অর্থে জনগণের স্বার্থের জন্য রাজপথে নামতে সদা প্রস্তুত থাকবে এবং এই ইয়ং জেনারেশন হবে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা
কবচ। এদিকে জাতীয় প্রেসক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার কিভাবে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত নেয় সেটাই বোধগম্য নয়। যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, জনগণের কাছে যাবে, তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সেইখানে বাকি সংস্কার হবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ, এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কর নীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করতেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের কর ভিত্তি প্রসারিত করা, দক্ষতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত হ্রাস করাও এর অন্যতম লক্ষ্য। এক বিবৃতিতে এনবিআর বিলুপ্তের এমন ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, 50 বছরের বেশি সময় ধরে এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র 7.4%, যা এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। কর জিডিপির অনুপাতের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর পুনর্গঠন জরুরি। এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ধার করে টাকা ছাপিয়ে বড় আকারের বাজেট দেয়া হবে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগও। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, এনবিআর বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ ব্যাহত হবে না। সারা পৃথিবীতেই রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনার জন্য আলাদা বিভাগ থাকে। অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরের আপনার করার চিন্তা করার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। এবার রাজস্ব আদায়ে হতাশা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আগের অর্থ বছরের চেয়ে 2% বেশি হয়েছে। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। তিনি জানান, ধার দেনা কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে পক্ষপাতী নয় সরকার। কয়েকদিনের মধ্যেই বাজেটের আকার স্পষ্ট হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নাম দেয়া সংস্কারের অংশ, এমনটা জানিয়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। সংশ্লিষ্টদের মতে এর মধ্য দিয়ে স্বাধীন রাজস্ব প্রশাসন গঠন সহজ হবে। রেজা খানের রিপোর্ট। সোমবার মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড। নতুন নাম হবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা দুই বিভাগকে আলাদা করে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অনেকদিন পরে হলো সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। এই যে দুইটা ভাগ হলো, এই ভাগের কারণে এটা এর স্বচ্ছতা
ট্রান্সপারেন্স এবং এটা জবাবদিহিতামূলক একটি পজিশন আমরা পাবো ইনশাল্লাহ। প্রতিষ্ঠান পরিচালিত হবে এনবিআর এর নিজস্ব লোকবল দিয়ে, এমনকি চেয়ারম্যানও নিয়োগ হবে নিজেদের ভেতর থেকে। এর মধ্য দিয়ে গড়ে উঠবে স্বাধীন রাজস্ব প্রশাসন, বললেন এনবিআর সদস্য ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি। রাজস্ব প্রশাসনকে শক্তিশালী করার চেষ্টাটি আসলে হয়নি, সেই অংশ হিসাবে আমি মনে করি যে উদ্যোগটা সরকার নিয়েছে আমরা এটাকে অভিনন্দন জানাই। আয়কর আইন, শুল্ক আইন, ভিএটি আইন, এটাকে বাস্তবায়ন সংশ্লিষ্ট যত অনুবিভাগ থাকবে, সাথে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ সেই অনুবিভাগে আমাদের লোকদের দ্বারাই, বিশেষ করে এই দুই ক্যাডারের যারা জনবল আছে তাদের দ্বারা এটা পূরণ করা হবে। এনবিআরকে পৃথক করার দাবি বিভিন্ন দাতা সংস্থা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আরেকটি গেজেটের মাধ্যমে পৃথক হওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানান এনবিআর এর আরেক সদস্য এবং বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি। এই অধ্যাদেশ জারির অর্থই হলো যে এটা এখনো এটা কার্যকর হয়েছে তা না, এটা কার্যকর হবে আরো পরে। এটা কার্যকর করার জন্য সরকার আরো একটা গ্যাজেট করবে, সেই গ্যাজেটের মাধ্যমে এটা কার্যকর করবে। সেটা কখন হবে সেটা সরকারই জানে। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের মাধ্যমে কার্যক্রম গতিশীল করার উদ্যোগের সুফল দ্রুতই আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে যে বিষয়গুলো ওনাকে আইনের সংশোধনের জন্য অনুরোধ করেছি, উনি কিন্তু অধিকাংশই রেখেছেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ আর কখনো হত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবে না। বিশেষ ঝুঁকিপূর্ণ স্থান ব্যতীত সাধারণ দায়িত্ব পালনকালে আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হবে না বলেও জানান তিনি। কয়েকদিন আগে পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। তবে আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। কোরবানির ঈদ সামনে রেখে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজধানীর মশলা বাজার। আমদানিকারকরা বলছেন, সরকারি পর্যায়ে নিয়মিত তদারকি, পর্যাপ্ত মজুদ এবং অবাধ আমদানির ব্যবস্থা থাকায় দাম নিম্নমুখী রয়েছে। ঈদের সময় তা আরও কমতে পারে বলেও জানান তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। মাসখানেক পরেই পবিত্র ঈদ উল আজহা, কিন্তু রাজধানীর মশলাজাত পণ্যের পাইকারি বাজার, মৌলভীবাজার অনেকটাই ক্রেতাশূন্য। আমদানিকারকরা জানান, সরকারের নিয়মিত তদারকি ও ডলার সংকট না থাকায় এবারের মশলার দর নিম্নমুখী। একবার স্থিতিশীল বাজার, কোনো বাড়তি দিক কোনোটাই নেই। মাল হিউজ পরিমাণ আছে, কিন্তু না বাড়ার সম্ভাবনা বেশি দেখা যায়, কিন্তু বিক্রি হবে আরো 10-12 দিন পরের থেকে। সরকারও বর্তমানে যেইভাবে চলছে বা চালাচ্ছে মোটামুটি ভালো দেখতে আছি আমরা। দাম বাড়তি ছিল রোজার সময় থেকে, রোজার সময় তারপরে এক মাস দাম বাড়তি ছিল, এখন দিন গেছে কেজিতে 100-200 পড়তেছে। এলাচের দামটা একটু আগের চাইতে কমছে, এখানে দেখা যায় যে 100 টাকা বা 200 টাকা। মিডিয়াম এলাচের দামটা একটু কমছে, জিরার বাজারটা একটু কমছে, জিরার বাজারটা আগের চাইতে একটু কমছে, 100 টাকা কেজিতে এরকম করছে। বিগত আমলে যে সিন্ডিকেট চক্র বাজারে নিয়ন্ত্রণ করত, এবার সে পরিস্থিতি নেই বলেও জানান তারা। মাল পর্যাপ্ত আছে, কিন্তু ওইভাবে সেল হয় না। মশলার ভিতরে কোনো মালই বাড়তির দিকে ওইরকম কিছু না। ঈদ ঘিরে বেশি মুনাফার আশায় অনেক আমদানিকারক ঝুঁকে পড়েন মজুতদারিতে, এবার তারাও পড়েছেন বেকায়দায়। গত বছরের তুলনায় এই বছর অন্যান্য মালের সামনে ঈদকে রেখে মালে আমদানি আছে প্রচুর, এবং মালের দামও ক্রেতাদের সাধ্যের নাগালে আছে। তো এই সরকার আসার পর হয়তো বা কিছুটা কথাবার্তা বলছে, কমাইছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা যারা আছি এখন লসের ভিতরে আছে এক হিসাবে। আবার দ্বিতীয় কথা, ক্রেতা শূন্য। শুল্ক কমালে মশলাজাত পণ্যের দাম আরও কমবে বলেও জানান আমদানিকারক। ভ্যাট বা ট্যাক্স যেগুলো আছে এগুলো যদি কমায় তাহলে হয়তো বা ক্রেতাদের জন্য সুবিধা হয়, আমরা যারা বিক্রেতা আছি বা আমদানিকারক আছি তাদের জন্য সুবিধা হয়। ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে নেই বাড়তি উত্তাপ। ক্রেতা এবং বিক্রেতারা মনে করছেন, বাজার স্থিতিশীল রাখতে সরকারের পদক্ষেপ কাজে লাগছে। একই অবস্থা চলতে থাকলে ক্রেতা সাধারণের জন্য আগামী ঈদের বাজার স্বস্তিদায়ক হবে। ওবায়দুল হক মারুফ, মনা সংবাদ, ঢাকা।
শিক্ষার্থী আন্দোলনের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুচিতা শারমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। এর আগে উপাচার্য অধ্যাপক সুচিতা শারমিনের পদত্যাগ দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান দেশের জাতীয় স্বার্থ, যা দল বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে। যদিও আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে, এসব বিষয়ে রাজনৈতিক দলের কাছে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা জানান আশিক চৌধুরী। চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসেবে অপারেট করতে হবে, ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। তো এই থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি। চিকিৎসকরা সময় মতো কাজে না আসায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সম্মেলনে ৭,০০০ চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বলেন, দায়িত্ব নিয়ে কাজ করলে দেশেই উন্নত চিকিৎসা সম্ভব। রোগীর বিদেশগামিতা ঠেকাতে রোবোটিক্স ফিজিওথেরাপির উপর জোর দেন স্বাস্থ্য উপদেষ্টা। হাসপাতালে অনেক কিছু নাই, আমার ৮,০০০ ডাক্তার শূন্যস্থান পূরণ করতে হবে। ডাক্তারদের প্রমোশন হয় না, যে পোস্টে ছিল সেই পোস্ট থেকে বিদায় নিয়ে যাচ্ছে, প্রমোশন হয় না। এবার আমরা ৭,০০০ ডাক্তারকে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি, পদ সৃষ্টি করে। যা আছে সেটা নিয়ে যদি আমরা সঠিকভাবে অগ্রসর হতে চাই তাহলে 25% উন্নতি এমনিই হবে। কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছেন ছাত্রদলের পদ বঞ্চিতরা। তারা বলেন, ১১ মাস ধরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে ধর্ণা দিলেও কোনো সুরাহা হচ্ছে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততার কথা উল্লেখ করে ছাত্রদলের পদ বঞ্চিতরা বলেন, তাদের রাজনৈতিক এবং সামাজিক পরিচয় ফিরে পাওয়া জরুরি। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অভিভাবক, আপনার দলের কুসময়ের নেতাকর্মীদের এভাবে দূরে ঠেলে দিবেন না। আপনি ছাড়া আমাদের হৃদয়ের আকুতি শোনার মতো কেউ নেই। আমাদের এতটা আকুতি দাবি দেওয়া আপনার নিকট পৌঁছেছে কিনা আমরা জানি না। এজন্যই মূলত আমরা আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনার মানবিক দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি উপস্থাপন করলাম। যে স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমরা জড়িয়ে পড়েছিলাম, আজকে সেই স্বপ্ন ফিকে হতে চলেছে, সেই স্বপ্ন মলিন হতে চলেছে। আমরা এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের গুজরাট থেকে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশি নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। জন্মসূত্রে ভারতীয় নাগরিক দাবি করা বাকি ৩ জনকে শ্যামনগর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার শ্যামনগর থানা চত্বরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। গত ৯ মে ভোরে বিএসএফ এবং নৌবাহিনী গোপনে ৭৫ বাংলাদেশি এবং ৩ ভারতীয় নাগরিককে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে রেখে যায়। রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯:১০টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে এবং ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। লোকবল সংকট সহ নানা সমস্যায় চুয়াডাঙ্গা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট।
নির্ধারিত তারিখে সাক্ষী উপস্থিত না থাকায় বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। তাতে ভোগান্তির শিকার হচ্ছেন মামলার সব পক্ষ। এদিকে অপরাধীরা শাস্তির আওতায় না আসায় বাড়ছে বিভিন্ন অপরাধ। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। একজন বিচারক, স্টেনোগ্রাফার, পেশকার, এমএলএসএস ও চালক দিয়ে চলছে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, নকলখানার প্রয়োজনীয় লোকবল নেই আদালত প্রতিষ্ঠার সময় থেকে। একজন বিচারক নতুন মামলা ফাইলিং, জামিন শুনানি, আদেশ, রায়সহ সব কাজ এক হাতে পরিচালনা করেন। তবে আগের তুলনায় কাজের গতি ফিরেছে বললেন আইনজীবীরা। আগের তুলনায় কোর্ট গতি সঞ্চার হয়েছে এবং দ্রুত গতিতেই কাজগুলো এগিয়ে চলছে। এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অতি দ্রুতই এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। তারা আরও দ্রুত সময়ের মধ্যে এই বিচার পেতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া যায়। একাধিক বিচারক নিয়োগ করা যায় কিনা এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ধর্ষণের মামলা, এই মামলাগুলিতে ডাক্তার এবং তদন্তকারী কর্মকর্তাদের সঠিক সময়ে আদালতে না আসার কারণে বিলম্বিত হয়। তবে বর্তমানে আমাদের নারী শিশু আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মামলা স্তূপ কমিয়ে আনার জন্য কাজ করছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই মামলার স্তূপ জমেছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে মাননীয় বিচারক মহোদয়ের সাথে আলোচনা আনতে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় ৮০টি মামলা বিচারাধীন রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরে অভিযান চালিয়ে লস্করি তৈয়বার ৩ সদস্যকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে নাইজেরিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকজন সেনা সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূলে জম্মু কাশ্মীরে সেনা অভিযান পরিচালনা করছে ভারত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন কিলার নামের এই অভিযানে মঙ্গলবার শোপিয়ান জেলায় লস্করি তাইবার ৩ সদস্যকে হত্যার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানানো হয়। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কয়েকজন সেনা সদস্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কিছু গোলাবারুদও লুটপাট করেছে তারা। ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে রিয়াদে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে অংশ নেবেন তিনি। এরপর বুধবার কাতার এবং বৃহস্পতিবার সফর করবেন সংযুক্ত আরব আমিরাত। বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করতে এবারের মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সংঘাত, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। 2024 সালে 8,34,00,000 মানুষের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার তথ্য নিবন্ধিত হয়, যা জার্মানির মোট জনসংখ্যার সমান। পর্যবেক্ষণকারী সংস্থা IDMC এবং NRCর প্রতিবেদনে বলা হয়, বিশ্বে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া 8,34,00,000 মানুষের মধ্যে 90% বা 7,35,00,000 মানুষ সংঘাত ও সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। সম্মতি দিয়েছে বিসিবিও। পাকিস্তান ভারত উত্তেজনায় PSL স্থগিত করা হলে জটিলতা তৈরি হয় বাংলাদেশ সফর ঘিরে। পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা পিছিয়ে অনুষ্ঠিত হবে সিরিজটি। আগের সূচি অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 5 ম্যাচের T20 সিরিজ 25 মে হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি হতে পারে 27 মে থেকে 5 জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা লাহোরে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। মঙ্গলবার এক বিবৃতিতে হেসনকে কোচ হিসেবে ঘোষণা দেয় পিসিবি। বর্তমানে PSL ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। আগামী 26 মে পাকিস্তান শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে হেসনের।
এর একদিন পরেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে 5 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে রিজওয়ান বাহিনী। হেসন নিউজিল্যান্ডের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন পর সাদা পোশাকে স্কোয়াডে ফিরেছেন ডান হাতি পেসার লুঙ্গি অ্যানগিডি। কুচকির চোটের কারণে সাম্প্রতিক ঘরের মাঠে গ্রীষ্মকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি তিনি। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের মুকুট ধরে রাখতে শক্তির সর্বোচ্চ ব্যবহারে প্রস্তুত অস্ট্রেলিয়া। লর্ডসের ফাইনালের জন্য 15 সদস্যের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক পেট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ফুটবল। টানা দ্বিতীয়বারের মতো কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহ সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার সমিত সোম। ম্যাচ উইক 6-এর সেরা একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন ক্যাভালরি এফসিতে খেলা সমিত। লিগে অবশ্য প্রথম 3 ম্যাচের 2টিতেই হেরেছিল তারা, বাকি ম্যাচটিতে ড্র করেছিল। এই 3 ম্যাচে সেভাবে নজর কাটতে পারেনি বাংলাদেশের এই তারকা। তবে সময়ের ব্যবধানে ছন্দ খুঁজে পেয়েছেন সমিত। তার দলও জয়ের পথ খুঁজে পেয়েছে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নেন এই বাংলাদেশি তারকা। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রমনা বোমা হামলা মামলার আপিলে সাজা কমল আসামিদের। 2 জনের যাবজ্জীবন। জামায়াতে নিবন্ধন নিয়ে আজ ফের আপিল শুনানি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দিল্লির উদ্বেগ। হাসিনার বিরুদ্ধে ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ বিএনপি। পুলিশের কাছে বড় জোর, শটগান থাকতে পারে বললেন আইজিপি। বিশেষ ঝুঁকিপূর্ণ স্থান ছাড়া থাকবে না প্রাণঘাতী অস্ত্র। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন। নতুন ভিসি অধ্যাপক তৌফিক আলম। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।